নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন সপ্তম বেতন কমিশন কোন খাতে কত সম্পূর্ণ অঙ্ক। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। সপ্তম বেতন কমিশন স্যালারি টাইমলাইন। বেসিক পে থেকে গ্র্যাচুইটি, ডিএ, এইচআরএ, টিএ, মেডিকেল ভাতা কোন খাতে কত রইল সম্পূর্ণ অঙ্ক। ভারতের সরকারি কর্মচারী এবং অবসর গ্রহণকারী পেনশনভোগীদের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার ক্ষেত্রে সপ্তম বেতন কমিশন এক অভিনব মাইলফলক হিসেবে সুপরিচিত। আগের দিনের জটিল গ্রেড পে এবং পে ব্র্যান্ড পদ্ধতিকে সম্পূর্ণ বিলুপ্ত করে 2016 সাল থেকে দেশ জুড়ে এই নতুন নিয়ম কার্যকর করা হয়। এর মাধ্যমে অত্যন্ত সহজ, যুগোপযোগী ও স্বচ্ছ একটি পে ম্যাট্রিক্স ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। একজন সরকারি চাকরিজীবীর মাসিক আয়ের হিসেব বা বেতন নির্ধারণের যে নির্দিষ্ট টাইমলাইন রয়েছে তা এই কমিশনের সুপারিশেই চূড়ান্ত আকার পেয়েছে। চাকরিতে যোগদানের প্রথম দিন থেকে প্রাপ্ত বেসিক পে বা মূল বেতন দিয়ে এই আর্থিক যাত্রার সূচনা হয়। এরপর সময়ের সাথে সাথে মহার্ঘ ভাতা, মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত খরচ সামলাতে যাতায়াত ভাতা, স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসার সুবিধা এবং সবশেষে অবসরের সময় গ্র্যাচুইটি প্রদানের মাধ্যমে একজন কর্মীর গোটা জীবনকে আর্থিকভাবে সুরক্ষিত করা হয়। এই লেখায় আমরা সপ্তম বেতন কমিশনের অধীনে থাকা এই সমস্ত খাতের খুঁটিনাটি নিয়ম এবং অঙ্কের হিসেব সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিস্তারিতভাবে আলোচনা করব। মূল বেতন বা বেসিক পে। সপ্তম বেতন কমিশনের সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপটি হলো মূল বেতন বা বেসিক পে। এর কাঠামোগত বিশাল পরিবর্তন। কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে 2.57 অঙ্কের একটি অভিন্ন ফিডমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছে। আগের ষষ্ঠ কমিশনের পাওয়া বেসিক পেকে এই 2.57 দিয়ে সরাসরি গুণ করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়। এর ফলে সরকারি চাকরির একেবারে প্রাথমিক স্তরে বা এন্ট্রি লেভেলে যুক্ত হওয়ার একজন নতুন কর্মচারীর ন্যূনতম বেসিক পে 7,000 টাকার গণ্ডি টপকে 1 লাফে 18,000 টাকায় উন্নীত হয়েছে। অপরদিকে ক্যাবিনেট সচিব বা সমতুল্য উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে এই মূল বেতন সর্বাধিক 2.5 লক্ষ বা 2,50,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন পে ম্যাট্রিক্সের নিয়মানুযায়ী প্রতি বছর কর্মচারীদের বেতনে একটি নির্দিষ্ট বার্ষিক ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্ধির হার আগের মতোই 3% স্থির রাখা হয়েছে। ফলস্বরূপ কর্মজীবনের পথ চলায় অভিজ্ঞতা ও পদোন্নতির সাথে সাথে কর্মীদের আয়ও একটি সম্মানজনক হারে বৃদ্ধি পেতে থাকে। মহার্ঘ ভাতা বা ডিএ। সরকারি কর্মচারীদের মাসিক আয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল অংশ হল মহার্ঘ ভাতা বা ডিএ। দেশের নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক মুদ্রাস্ফীতি এর মোকাবিলা করার জন্য সপ্তম বেতন কমিশন এই ভাতার ওপর বিশেষ জোর দিয়েছে। সর্বভারতীয় মূল্য সূচকের গতি প্রকৃতির ওপর নির্ভর করে প্রতি বছর সাধারণত দুবার এই মহার্ঘ ভাতা বা ডিএ পর্যালোচনা ও সংশোধন করা হয়। কর্মরত কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরাও সমহারে ডিয়ারনেস রিলিফ পেয়ে থাকেন, যা তাদের অবসর জীবনকে অনেক বেশি নিশ্চিন্ত করে। নিয়ম অনুযায়ী যখন এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে বেসিক পেয়ের 50% সীমা পার করে যায়, তখন কর্মচারীদের অন্যান্য আনুষঙ্গিক ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা কিংবা যাতায়াত ভাতায়ের পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বেশ খানিকটা বেড়ে যায়। এটি সাধারণত স্তরের সরকারি কর্মীদের জন্য একটি বড়সড় অর্থনৈতিক স্বস্তির জায়গা তৈরি করে দেয়। বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ। নিজস্ব বাসস্থানের মাসিক ভাড়ার খরচ মেটানোর উদ্দেশ্যে সপ্তম বেতন কমিশন বাড়ি ভাড়া ভাতা
বা HR এর ক্ষেত্রে বেশ কিছু কার্যকরী এবং আধুনিক নিয়মের প্রবর্তন করেছে। সমগ্র দেশের বিভিন্ন শহর ও এলাকাগুলিকে তাদের জনসংখ্যার নিরিখে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলি হলো X ক্লাস, Y ক্লাস এবং Z ক্লাস। যখন মহার্ঘ ভাতা 50% অঙ্ক ছুঁয়ে ফেলে বা পার করে যায়, তখন এই 3 শ্রেণীর শহরের জন্য যথাক্রমে বেসিক পেয়ের 30%, 20% এবং 10% হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হয়। তবে সপ্তম বেতন কমিশন নিম্ন আয়ের কর্মচারীদের স্বার্থ সুরক্ষার জন্য একটি ন্যূনতম সীমা বা ফ্লোর লিমিট খুব সুন্দরভাবে নির্দিষ্ট করে দিয়েছে। এই কড়াকড়ি নিয়ম অনুযায়ী এক শ্রেণীর বড় শহরের ক্ষেত্রে এই ন্যূনতম ভাতা 5,400 টাকা, Y শ্রেণীর মাঝারি শহরের ক্ষেত্রে 3,600 টাকা এবং Z শ্রেণীর ছোট শহর বা গ্রামের ক্ষেত্রে 1,800 টাকার কম কোনোভাবেই হতে পারবে না। যাতায়াত ভাতা বা টিএ প্রতিদিন নিজের বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাওয়া এবং কাজ শেষে ফিরে আসার জন্য যে খরচ হয় তা বহন করার জন্যই কর্মচারীদের যাতায়াত ভাতা বা টিএ দেওয়া হয়। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো কর্মীর বর্তমান পে লেভেল এবং তিনি ঠিক কোন শ্রেণীর শহরে কর্মরত রয়েছেন তার উপর ভিত্তি করেই এই যাতায়াত ভাতার অঙ্ক চূড়ান্তভাবে নির্ধারিত হয়। বড় শহরগুলোতে কাজের জায়গায় পৌঁছানোর খরচ অনেক বেশি হওয়ায় সেইখানে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রে এই যাতায়াত ভাতার পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি রাখা হয়। এই নির্দিষ্ট যাতায়াত ভাতার অঙ্কের সাথে মহার্ঘ ভাতা বা ডিএ যুক্ত করে কর্মীর হাতে তুলে দেওয়া হয়, যার ফলে নিত্যদিনের যাতায়াতের ক্রমবর্ধমান খরচের চাপ অনেকটাই কমে যায়। চিকিৎসার সুবিধা বা মেডিকেল ভাতা কর্মজীবনে এবং অবসরের পরে শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য সপ্তম বেতন কমিশন চিকিৎসা সুবিধা এর ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা CGHS এর আওতায় বাইরে থাকা প্রবীণ পেনশনভোগীদের জন্য একটি সম্পূর্ণ নতুন ক্যাশলেস চিকিৎসার সুবিধা বা স্বাস্থ্য বীমা প্রদানের জোরদার সুপারিশ করা হয়েছে। ফলে বয়সের ভারে অসুস্থ হয়ে পড়লে ভারী চিকিৎসা ব্যয় নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হয় না। এর ঠিক পাশাপাশি ডিউটিতে থাকাকালীন কোনো কর্মী যদি আচমকা অসুস্থ হন বা আঘাত পান, তবে ওয়ার্ক রিলেটেড ইলনেস অ্যান্ড ইনজুরি লিভ এর মাধ্যমে তিনি সম্পূর্ণ বেসিক পের এবং অন্যান্য ভাতাসহ বেতনযুক্ত ছুটির সুবিধাও পেয়ে থাকেন। অবসরকালীন সুবিধা বা গ্র্যাচুইটি দীর্ঘ সময় ধরে নিরলস সরকারি পরিষেবা দেওয়ার পর অবসর গ্রহণের দিন কর্মীরা যে বিরাট অঙ্কের অর্থ এককালীন পেয়ে থাকেন তাকে গ্র্যাচুইটি বলা হয়। সপ্তম বেতন কমিশন অবসরপ্রাপ্তদের এই পরম কাঙ্ক্ষিত আর্থিক সুবিধার ক্ষেত্রে একটি বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। ষষ্ঠ পে কমিশনের পুরনো নিয়মে এই গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ছিল মাত্র 10 লক্ষ টাকা, যাকে সম্পূর্ণ দ্বিগুণ করে 20 লক্ষ টাকা করা হয়েছে। আরও চমকপ্রদ বিষয় হলো, যখন মহার্ঘ ভাতা 50% গিয়ে দাঁড়ায়, তখন এই গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা নিজে থেকেই 25% বেড়ে গিয়ে সরাসরি 25 লক্ষ টাকায় উন্নীত হয়। শুধু তাই নয়, নিজের স্বপ্নের বাড়ি বানানোর জন্য কর্মীরা যে অগ্রিম ঋণ বা হাউস বিল্ডিং অ্যাডভান্স পান তার পরিমাণও 7.5 লক্ষ থেকে বাড়িয়ে এক ধাক্কায় 25 লক্ষ টাকা করা হয়েছে। অবসরকালীন সময়ে একজন কর্মীর মাসিক পেনশন সাধারণত তার শেষ প্রাপ্ত বেসিক পেয়ের ঠিক 50% ধরে হিসেব করা হয়, যা জীবনের গোধূলি বেলায় পরম আর্থিক স্বাধীনতা প্রদান করে। কর্মীদের বিরাট লাভের সময় সব দিক বিস্তারিতভাবে বিচার করলে পরিশেষে
এটাই বলা যায় সপ্তম বেতন কমিশন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মীর প্রারম্ভিক চাকরি জীবন থেকে শুরু করে শেষ বয়সের অবসর জীবন পর্যন্ত প্রতিটি পদক্ষেপে নিশ্চিদ্র আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করেছে। বেসিক পে থেকে শুরু করে গ্র্যাচুইটি, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতায়ের মতো প্রতিটি খাতের অঙ্ক অত্যন্ত সুচারুভাবে এবং আধুনিক অর্থনীতির কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে। একটি অত্যন্ত পরিমার্জিত পে ম্যাট্রিক্সের মাধ্যমে পুরনো আমলের জটিলতাগুলোকে চিরতরে বিদায় জানিয়ে বেতন ব্যবস্থাকে এক নতুন রূপ দেওয়া হয়েছে। সপ্তম বেতন কমিশনের এই সুপরিকল্পিত ও সুগঠিত আর্থিক কাঠামো সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি ভবিষ্যতের দিনগুলোকে অনেক বেশি সুরক্ষিত ও চিন্তামুক্ত করতে সর্বতোভাবে সক্ষম হয়েছে। এরকমই নতুন সরকারের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।